এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি রিলেটেড একটা ম্যাথের সেট নিয়ে এসেছি, যে অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির উপর বিভিন্ন ক্লাস নিয়েছি, সেখানে সায়েন্সের ক্লাস এবং অন্যান্য ম্যাথের ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন তারা সেগুলি দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম অঙ্ক এখানে বলা হয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যার ভূমির ব্যাসার্ধ এবং তার উচ্চতার 1/3 সমান এবং একটি গোলকের আয়তনের সমান, শঙ্কুর ব্যাসার্ধের সাথে গোলকের ব্যাসার্ধের অনুপাত কত? দুটো কেস রয়েছে এখানে, একটা শঙ্কুর কেস, আরেকটা বলেছে আয়তনের সমান একটা গোলকের কেস। প্রথম কন্ডিশনে বলা হয়েছে শঙ্কুর আয়তন যার ভূমির ব্যাসার্ধ তার উচ্চতার 1/3 সমান। ভূমির ব্যাসার্ধ তার উচ্চতার 1/3 সমান, হাইট আর রেডিয়াস। তাহলে উচ্চতাকে আমি 3x ধরলাম, তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে? উচ্চতার 1/3, তার মানে 3x কে 1/3 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে 3x ইন্টু 1/3, তার মানে x। তাহলে প্রশ্নে কি বলা ছিল আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বলা হচ্ছে ভূমির ব্যাসার্ধ তার উচ্চতার 1/3, আমি উচ্চতা 3x ধরলাম, ক্যালকুলেশনের সুবিধার জন্য x ধরতেও পারতাম, কোনো অসুবিধা নেই। তাহলে ভূমির তার উচ্চতার 1/3, ব্যাসার্ধ কত হবে? উচ্চতা কত? 3x, তার 1/3 দিয়ে গুণ করতে বলেছে, সেটা হলো আমাদের x। এটা আমাদের হাতে থাক। এবার কি বলছে, এবং একটি গোলকের আয়তনের সমান শঙ্কুর ব্যাসার্ধ। এই যে একটা গোলক রয়েছে তার ব্যাসার্ধ আর ধরলাম। প্রশ্নের মধ্যে বলা হয়েছে এই শঙ্কুর যে আয়তন, শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু গোলকের আয়তনের সমান। এই লজিক দিয়েই তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা জানতে হবে আর গোলকের আয়তনের ফর্মুলা জানতে হবে, এই হলো অঙ্ক। তাহলে শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা হলো 1/3 পাই আর স্কয়ার, এই সেটা শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা। আর গোলকের আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। এখন আমরা শঙ্কুর ব্যাসার্ধ আর হাইটের মানটা এই ফর্মুলার মধ্যে বসিয়ে দেব। রেডিয়াস দেওয়া রয়েছে x, তাহলে আরেক জায়গায় x বসবে, x স্কয়ার। আর হাইট দেওয়া রয়েছে 3x, তাহলে এখানে 3x হবে। এখন যদি আমরা কাটাকাটি করি, এটা কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি আমরা পাবো পাই x কিউব। তাহলে এটা আমরা শঙ্কুর আয়তন পেলাম, শঙ্কুর আয়তন। আমাদের গোলকের আয়তন আমরা বের করেছি 4/3 পাই আর কিউব। এখানে আর হলো গোলকের ব্যাসার্ধ আর এখানে x কি? x হলো শঙ্কুর ব্যাসার্ধ। এখন বলছি গোলকের আয়তন যা শঙ্কুর আয়তন তা, তার মানে দুটো ইকুয়েশন আমি সমান করতে পারি। তাহলে পাই x কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এই হলো কন্ডিশন। তাহলে পাই পাই এখান থেকে কাটা, আমাকে বের করতে বলি শঙ্কুর ব্যাসার্ধের সাথে গোলকের ব্যাসার্ধের অনুপাত। শঙ্কুর ব্যাসার্ধ কত? x, তাহলে xটা আগে থাকবে, আর গোলকের হলো আরটাকে আমি নিচে দিলাম, ইকুয়াল টু 4/3। আমাকে বের করতে হবে x/r। তাহলে এখানে দেখো 3 রয়েছে, মানে কিউব রয়েছে, কিউব ওঠাতে গেলে আমাকে এখানে ঘনমূল চিহ্ন দিতে হবে, তার মানে এখানে 3 বসবে। আর নিচেও একই রকম ভাবে এই জায়গাটায় বসবে হলো 3। তাহলে দেখো আমাদের অনুপাত কত আসলো? 4 এর ঘনমূল আর 3 এর ঘনমূলের অনুপাত, সেটা রয়েছে অপশন ডি তে, হবে আমাদের সঠিক উত্তর। তার মানে একে আমি লিখতে পারি x/r ইজ ইকুয়াল টু √4, এটা ঘনমূলের চিহ্ন, রুট তো হবে না, 3 এই যে। 8 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত একে অপরকে এমনভাবে ছেদ করে যে প্রতিটি অন্যটির কেন্দ্রের মধ্য দিয়ে যায়, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? তার মানে দুটো বৃত্ত সমান মাপের যাদের ব্যাসার্ধ হলো 8 সেন্টিমিটার একে অপরকে ছেদ করবে। আমি বললাম এই ছেদ করে নিল এইভাবে, কিন্তু দুটোর ব্যাসার্ধ কিন্তু সেম, এটা মাথায় রাখবে তোমরা। তারপরে বলছে প্রতিটি অন্যটির কেন্দ্রের মধ্য দিয়ে যায়, একটা আরেকটার কেন্দ্র দিয়ে যায়। তার মানে এটা ধরলাম, ছবি অনুযায়ী একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ কি সমান সমান হওয়া উচিত ছিল, যেহেতু এই সেন্টারটা মাঝখানে থাকা উচিত ছিল। এমনি বুঝে নাও, এটা কেন্দ্র, এ আর বি কেন্দ্র। এ হলো এই প্রথম বৃত্তের কেন্দ্র আর বি হলো এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, একটা আরেকটার কেন্দ্র দিয়ে কি ছেদ করে যায়, এই হলো লজিক। তারপরে প্রশ্নে বলেছে যে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? সাধারণ জ্যা মানে এই পোর্শনটা, তার মানে এটাকে যদি আমি নাম দিই সিডি, সিডি পোর্শনের মান আমাকে নির্ণয় করতে বলছে। এখন কি কি দেওয়া রয়েছে? এখানে একমাত্র ব্যাসার্ধটাই দেওয়া রয়েছে। তাহলে ব্যাসার্ধ মানে কি? এখান থেকে এতটুকু, এসি হলো ব্যাসার্ধ, আর দুটোর ব্যাসার্ধই সেম, তাহলে কোনো টেনশনের ব্যাপার নেই সেটা। আর
এখন আমি এই দুটো বিন্দুকে যদি যোগ করে দিই, তাহলে দেখো আমাকে সাধারণ জ্যা, আর এইখানে দেখো এটা 8, এই পোর্শনটা কত 8, আর এই আমাদের 8, তাহলে এখানে যদি আমি একটা নাম করি, ভিতরে একটু ছবিটা ছোট হয়ে যাচ্ছে এম, তাহলে 8 হলো কি একটা পোর্শনের মান, মানে এসি পোর্শনের মান হলো আমাদের 8, আবার বিসি পোর্শনের মানও আমাদের 8। এবি পোর্শনের মান জানা দরকার, তাহলে এবি কি, এবি হলো ব্যাসার্ধটাই বৃত্তের, তাহলে 8 হবে এবি, তাহলে এবির মানও 8, কিন্তু এবির অর্ধেকের প্রয়োজন আমাদের, এই দেখো এবির অর্ধেকের প্রয়োজন, তাহলে 8 এর অর্ধেক আমাকে নিতে হবে এম, তাহলে 4 নিতে হবে। এখান থেকেই আমরা এখানে বের করব। এই ছবিটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এই যে বৃত্ত, এই যে বৃত্ত, আর এইখানে হলো আমাদের জ্যা, এইখানে আর এতটুকু, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ 8, এই যে অর্ধেক পেলাম 4, আমাকে এতটুক লেন্থের মান বের করতে হবে, এই হলো অঙ্ক। আর এতটুক অর্ধেক মানে কি, জ্যায়ের অর্ধেক আমরা বের করে ফেলবো, আর জ্যায়ের অর্ধেক বের করার পর যে অ্যান্সারকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি সমস্ত জ্যায়ের মান বেরোবে, এটাই হলো অঙ্ক। মধ্যে কথা আমাকে এখান থেকে এই নিচের ছবিতে লক্ষ্য করো, নিচের ছবি থেকে এসির মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে, তার মানে লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ারের ফর্মুলা আমরা ইউজ করবো। অতিভুজ হলো আমাদের 8, তাহলে 8 স্কয়ার, আর ভূমি আমাদের 4 বিয়োগ 4 স্কয়ার, তাহলে এটা করলে আমি কি পাবো, এবি পোর্শনের, এটা করলে আমি পাবো হলো এবি পোর্শনের মান, এবি, এটাই আমাদের দরকার। তাহলে এবির মান আমরা পাবো 8 স্কয়ার হবে 64, 4 স্কয়ার হবে 16, তাহলে বিয়োগ করে দাও, 14 থেকে 6 বিয়োগ করলে 8, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে 48 কে আমরা লিখতে পারি 16 ইন্টু 3, তাহলে 16 এর বর্গমূল করলে 4 হবে, পড়ে থাকবে খালি √3, তাহলে এবির মান আমরা বের করলাম 4√3। এবি মানে কি, আসলে উপরের জ্যায়ের অর্ধেক পোর্শনটা আমরা বের করলাম, বাকি অর্ধেক তো রয়েছে, তার বাকি অর্ধেক সমান সমান হয়, 2 দিয়ে গুণ করে দেব, এবি ইকুয়াল টু 4√3, তাহলে এসি হবে তার দ্বিগুণ, তাহলে 4 দোকানে 8√3, অপশন। একটি 11 অঙ্কের সংখ্যা 78233268667x, এটা বলছে 18 দ্বারা বিভাজ্য, তবে x এর মান নির্ণয় করো। তার মানে 18 এর বিভাজ্যতা রুল ইউজ করতে হবে। দেখো 18 এর বিভাজ্যতা রুল ইউজ করে আমি একটু ব্রেন খাটাই, যে 18 কে স্প্লিট করে দাও, 2 গুণ 9, তাই 2 আর 9 এর বিভাজ্যতা রুল এখানে ইউজ করে আমি এখানে x এর মান নির্ণয় করব। তাহলে সংখ্যাটাকে আমি একবার তুলে নিই, 7 8 2 3 3 2 6 8 6 7 x, একবার মিলিয়ে নিচ্ছি, 7 8 7 8 2 3 3 2 6 8 6 7 x গেল। এটাকে আমি কার রুল ইউজ করবো এখন, 2 আর 9 এর বিভাজ্যতা রুল। 2 এর বিভাজ্যতা রুল কি, কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে সেটাই অবশ্যই 2 দ্বারা ভাগ করলে মিলবে, আর 9 মানে কি, টোটাল ডিজিটটাকে সাম করব, সাম করার পর যে অ্যান্সারটা বেরোবে সেই সামটা যদি 9 দিয়ে ভাগ করলে মেলে, আমরা গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, এই রুলটা ইউজ করব। তাহলে দেখো আমি তাহলে 7 2 9, যে যোগ হয়ে 9 হয়েছে সেই 9 গুলো কেটে কেটে বাদ দিয়ে দিই, তাহলে ঝামেলা শেষ, একবারে বড় যোগ করার চেয়েই ভালো, বরঞ্চ 7 2 9, যে 9 গুলো কেটে বাদ দাও 9, কারণ কি 9 হলে কি 9 দিয়ে ভাগ করলে মিলবে, 9 গেল। আবার দেখো কোথায় 9 হচ্ছে, 6 আর 3 9 গেল, আবার কোথায় 9 হচ্ছে, 6 আর 3 9, এখন কি কি পড়লো সেটুকু তুমি খালি দেখবে, 8 আর 2 10, আর 18 আর 7 25, 25 পড়লো। আর কি রয়েছে, x কিন্তু আমি যোগ করিনি, তাহলে 25 প্লাস এক্স। আবার আমাদের জানা দরকার কি, x অবশ্যই x এর সময় জোড় সংখ্যা বসবে, কেন 2 দিয়ে তো বিভাজ্য দিতে হবে, তার মানে x এর জায়গায় সর্বনিম্ন কত বসালে পরে সেটা জোড় সংখ্যা হবে এবং 9 দিয়ে ভাগ করলে মেলে, সবাই বলবে 2 বসালে, কারণ কি 1 বসালে 26 হয়, 9 তো মিলছে না, 2 বসালে জোড় সংখ্যা বসাতে হবে, সর্বনিম্ন জোড় সংখ্যা 2 বসিয়ে দাও, 25 আর 2, তাহলে 2 বসানোর ফলে আমরা কত পেলাম, 27। এবার দেখো 9 দিয়ে ভাগ করলে মিলছে, আর 2ও এসে গেল, তার মানে কি এখন যদি x এর স্থলে 2 বসে, তাহলেই আমি বলবো এই গোটা সংখ্যাটা 9 দিয়েও ভাগ করলে মিলবে, 2 দিয়েও ভাগ করলে মিলবে, তাহলে আলটিমেটলি 18 দিয়ে ভাগ করলে মিলবে। তার মানে কত বসাতে হবে x এর স্থলে, 2। এটা একটা অনুপাত রেটেড অঙ্ক, x প্লাস ওয়াই ইস টু ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স এর মান দেওয়া রয়েছে এত, x প্লাস ওয়াই প্লাস জেড এর মান 200, তাহলে জেড এর মান কত, তাহলে অনুপাতকে উঠে গেলে কিছু দিয়ে গুণ করতে হয়, আমি তাহলে বলতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 11k, ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 13k, জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু 16k।
এখন যদি সবগুলোকে যোগ করে দেখবো সবগুলো দুটো দুটো করে আসছে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার যোগ করে দাও, 6 3 9 একে 10, 1 2 3 একে 4, 40 কে, 6 3 9 একে 10, 3 একে 4, এই 2 দিয়ে কাটলাম, তাহলে 20 কে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু আমরা পেলাম 20 কে। আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 200, তাহলে বলতে পারি 20 এর মান 200। তাহলে এই শূন্য কাটলে কে এর মান আমরা পাবো 10, এটাই আমাদের দরকার। এখন বলতে জেড এর মান বের করতে হবে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাম করে কত হয়েছিল 20কে, এটা মাথায় রাখো। আমাদের কার মান দরকার, জেড এর মান। তাহলে এই যে তিনটার যোগফল থেকে নিশ্চয়ই দুটো বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করতে হবে, জেড এর মান বের করতে গেলে ওয়াই আর এক্স কে আউট করতে হবে, তাই তো। তাহলে ওয়াই আর এক্স কোন ইকুয়েশনে রয়েছে এক্সপ্রেশনের মধ্যে, এই যে প্রথমটাতে। তার মানে এইখানে যদি 1 নং দেই, এটাকে যদি 2 নং দেই, তাহলে 2 থেকে আমি 1 বিয়োগ করব, আর এক্স আর ওয়াই কাটাকাটি যাবে আর জেড পড়ে থাকবে। এই হলো লজিক। আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে জেড এক্স ওয়াই ওয়াই, এই এক্স ওয়াই কাটাকাটি গেলে জেড পড়ে থাকলো। জেড ইকুয়াল টু 20 কে থেকে 11 কে গেলে হয় আমাদের 9 কে। জেড এর মান আমরা পেলাম হলো 9 কে। কে এর মান আমরা বের করেছিলাম 10, এটা এখানে পুট করো, 9 10 90। এ বি সি তিনজনের দক্ষতার অনুপাত 2:3:5। এ একা 50 দিনের মধ্যে কোনো কাজ শেষ করতে পারে, তারা সবাই একসাথে 5 দিনে কাজ করে, তারপর সি কাজ শেষ চলে যায়, কতদিনে এ ও বি একসাথে বাকি কাজ শেষ করবে। তাহলে এ বি সি তিনজন ছিল, তাদের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে অনুপাত আকারে 2:3:5। এ একা 50 দিন কাজ করে, তাহলে এ যদি একা 50 দিন কাজ করে কাজ শেষ হয়ে যায়, তাহলে 50 দিনে একা যে কাজটা করেছে গোটা কাজ, তাহলে এর এফিসিয়েন্সি আমরা জানি 2। তাহলে গোটা এর 50 দিনে গোটা কাজটা করে, তাহলে 50 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে টোটাল ইউনিট কাজটা পাবো। কেননা টোটাল ইউনিট কাজ ইজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে এ তো সমস্ত সময় কাজ করে, তাহলে এর টাইম 50 আর এর এফিসিয়েন্সি হলো 2, গুণ করলে কতটা পরিমাণ টোটাল কাজ ছিল সেই কাজটা আমরা বের করে নিলাম, তার মান হলো 100 ইউনিট। টোটাল কাজ জানা গেল। তারপরে কি বলেছে, তার মধ্যে কোনো কাজ শেষ করতে পারে, সবাই একসাথে 5 দিন কাজ করলো। সবাই বলতে এর মানও নিতে হবে, বিরও নিতে হবে, সি। সবাই কাজ করে, সবার এফিসিয়েন্সিটা নিয়ে নাও, 3 2 5 5 5 10, এই যে 10 ইউনিট। তাহলে কতদিন কাজ করলো 5 দিন। তাহলে কত ইউনিট কাজ হলো সবাই মিলে 50 ইউনিট কাজ করলো তিনজনে মিলে। টোটাল ছিল 100 ইউনিট কাজ, তার মধ্যে তিনজনে মিলে 50 ইউনিট কাজ করে পড়ে রইল আর কত ইউনিট, সবাই বলবে আর 50 ইউনিট পড়ে রয়েছে বিয়োগ করার পর। এই 50 ইউনিট কাজটা কে বল করছে সেটা প্রশ্নের মধ্যে তোমাকে দেখে বুঝতে হবে। সি কাজে চলে যায়, সি কাজে আর থাকবে না, এ আর বি মিলে এই 50 ইউনিট কাজ করবে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি আমরা জানি এর এফিসিয়েন্সি 2 আর বি 3, তাহলে 3 আর 2 5, এই যে 5। এটাই হবে টাইম আমাদের এখন 5 10 50। রানী একটি নির্দিষ্ট গতিবেগে স্কুলে যায়, বাড়ি ফেরার সময় 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসে। আর স্কুল থেকে বাড়ির দূরত্ব 20 কিমি, সম্পূর্ণ যাতে গড় গতিবেগ এত, তো বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় গতিবেগ কত। তাহলে দেখো রানী একটি নির্দিষ্ট দূরত্ব স্কুলে যায়, তার মানে এভারেজের কনসেপ্ট। এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই লজিক দিয়েই করতে হবে। এভারেজ স্পিড দেওয়া রয়েছে 37.5, তাহলে এভারেজ স্পিড যাকে বসাবো আমরা 37.5, আর 37.5 মানে 37.5, তাহলে 37 দোকানে 74 থেকে 75/2, এটা এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স। তাহলে প্রথমটুক যায় 20 আর বাকি 20 20 20 40, তার মানে টোটাল ডিস্টেন্স আমাদের 40 নিতে হবে। টোটাল টাইম, তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত, প্রথম ক্ষেত্রে 20 কিলোমিটার যায় 50 কিলোমিটার পার আওয়ার বেগে, আর দ্বিতীয় ক্ষেত্রে কত যায় সেটা 20 কিলোমিটার যাবে, দ্বিতীয় ক্ষেত্রে কত বেগে যাবে সেটা দেওয়া নাই, সেটাই আমাকে বের করতে বলছে এক্স। এই এক্স এর মান আমরা বের করলেই এটা অ্যান্সার। তার মানে আমি কি বললাম, ওভারঅল এভারেজ স্পিড বের করলাম। আর প্রথম ক্ষেত্রে দেওয়া রয়েছে মানে সবকিছুই, দ্বিতীয় ক্ষেত্রে এলো গতিবেগটা দেওয়া নেই, সেই গতিবেগটা আমি ধরে নিলাম এক্স, সেই সাহায্যে গতিবেগটা বের করলাম। এবার তুমি দেখো তোমার সুবিধা মতো ক্যালকুলেশন করবে। এই 0 0 কাটো, 75/2 ইজ ইকুয়াল টু 40। তাহলে যদি আমরা লসাগু করি, লসাগু করলে 5x, আর 5xটা উপরে উঠে যাবে, তাহলে 5 গেলে পড়ে থাকবে x, তাহলে 2x হবে, প্লাস x গেলে পড়ে থাকবে 5, 5 × 100 হবে। এবার তুমি যদি কাটাকাটি করো 5 দিয়ে, 5 × 15 75,
5 দিয়ে কাটাকাটি করে 3 5 15, 5 8 40। এবার তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3 দোকানে 6x ইকুয়াল প্লাস 3 দোকানে 6x প্লাস 300 প্লাস 8 দোকানে 16। একটু লক্ষ্য করি, 3 দোকানে 6x, 3 দোকানে 6x প্লাস 300, এখানে 8x হবে, সরি 8 দোকানে 16x হবে, 8 দোকানে 16x, তাহলে 16x তে 6x দিলে 10x ইকুয়াল টু 300, তাহলে x এর মান আমাদের বেরোবে 30। এটাই আমাকে বের করতে হবে। ABC একটি তথ্যের গড়, মধ্যমা ও প্রচুরক নির্দেশ করে, তাদের অনুপাত দেওয়া রয়েছে h/b 9:8, b/c এর মান কত। তার মানে a মানে বুঝিয়েছে মিন মানে গড়, b ফর মধ্যমা যাকে আমরা বলি মিডিয়ান, আর c ফর প্রচুরক স্ট্যান্ডার্ড ডেরিভেশন বলা হয় ইংরেজিতে। তাহলে a/b এর অনুপাত দেওয়া রয়েছে, এটা করার জন্য তোমাকে মিন মিডিয়ান মোডের একটা তোমাদের ফর্মুলা জানতে হবে, সেটা হলো কি মোড। আচ্ছা সি মানে প্রচুরক, সি মানে সরি একটু ভুল হয়ে গেল, প্রচুরক মানে মোট। মোট তাহলে মোট ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2b। এই ফর্মুলা তোমাকে জানতে হবে, এটা স্ট্যাটিস্টিক্সে কিন্তু ফর্মুলা, এটা তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে এই টাইপের অঙ্ক তোমরা ইজিলি করতে পারবে। তাহলে মোট ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে a/b, তাহলে এর মান দেওয়া রয়েছে মিন, মিনকে আমি তাহলে 9x ধরি, b ফর বলছে মধ্যমা, তাহলে এটা হবে 8x। এবার তুমি মান বুঝাও, তাহলে 3 মিডিয়ানের মান হলো 8, 3 8 24x, মিন 9, 9 দোকানে 18x, 24 থেকে 18 গেলে হলো 6x, তাহলে মোডের মান আমরা বের করলাম 6x। আমাকে অনুপাত বের করছে মোট, আর বি আর সি ফর কি মোট, তাহলে এটা মান সি এর মান হলো 6x। আমাকে এখন b/c এর অনুপাত বের করতে হচ্ছে, b এর মান 8x আর c এর মান 6x, তাহলে 4:3, অপশন টি। একটি সাধারণ বহুভুজের অভ্যন্তরীণ কোণের মান বাহ্যিক কোণের চেয়ে 108 বেশি হয়, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত। তাহলে অভ্যন্তরীণ কোণের মান তার বাহ্যিক কোণের চেয়ে 108 বেশি, বাহ্যিক কোণটাকে আমি x ধরলাম, তাহলে অভ্যন্তরীণ কোণের মান হবে কি x প্লাস 108। তাহলে কোনো একটা বহুভুজের, সাধারণ বহুভুজের অভ্যন্তরীণ কোণ আর বাহ্যিক কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করতে হবে। তাহলে অভ্যন্তরীণ কোণ বা অন্তস্থ কোণ বলা থাকতে পারে সেটা, এবং বহিস্থ কোণ, এই দুটো যোগফল হয় সবসময় 180 ডিগ্রি। এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে অভ্যন্তরীণ কোণের মান x প্লাস 108 আর বাহ্যিক কোণের মান হলো x, তাহলে ইকুয়াল টু 180, তাহলে 2x ইকুয়াল টু 180 থেকে 8 গেলে তাহলে হবে 72 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 36 ডিগ্রি। তাহলে x এর মান আমরা পেলাম বাহ্যিক কোণ বা বহিক কোণের মান। এখন বলছে সেই বহুভুজের বাহু সংখ্যা কত ছিল, এইটার জন্য আরেকটা তোমাকে ফর্মুলা জানতে হবে। বহুভুজের বাহু সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই প্রতিটি বহিক কোণ, প্রতিটি বহিক কোণ। এর জন্যই আমি বহিক কোণের মানটা বের করে নিলাম, তাহলে 360 আর প্রতিটি বহিক কোণের মান হলো 36 ডিগ্রি, তাহলে কাটাকাটি করে দাও, এটাই হলো 60। একশো এই সাধারণ গুণনীয়কগুলির যোগফল কত। এই টাইপের যখন অঙ্ক দিবে তোমাকে টেকনিক জানতে হবে। দেখে প্রথমে উৎপাদকে ভাঙো, 50, 2, 25, 5। দেখা গেল 2 এর মাথায় 2, 5 এর মাথায় স্কয়ার। তারপরে তুমি এটাকে এইভাবে লিখবে, 2 এর মাথায় কত, 2 রয়েছে সর্বোচ্চ কাজ, ছোট থেকে লেখা শুরু করবে, 0 থেকে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এইভাবে মাঝখানে গুণ চিহ্ন, আবার 5 এর মাথায় 0, 5 এর মাথায় 1 প্লাস 5 এর মাথায় 2, এই হলো টেকনিক। 2 দোকানে 4, 4 2 6 আর 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1, 4 2 6 একে 7। একই রকম ভাবে 5 টু দি পাওয়ার 0 মানে 1, 5 এর স্কয়ার 25 আর 5 3 একে 31, 7 কে 7, 3 7 21।
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 25, তাহলে এতর মান কত? এই টাইপের অঙ্ক থেকে তুমি ভ্যালু রুটিং এর সাহায্য করতে পারো। একটু ভালো করে লক্ষ্য করো, এক্স এর মান যদি 4 বসাই, ওয়াই এর মান যদি 7 হয়, তাহলে এখানে আবার স্যাটিসফ্যাকশন করতে হবে। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কত হয়? 4 4 16, 3 3 9, মানে 25। তার মানে স্যাটিসফ্যাকশন করছে। আমি বলতে পারি এক্স এর জায়গায় 4 বসাতে পারি, ওয়াই এর জায়গায় 3 বসাতে পারি। তাহলে এখন মান বসিয়ে দাও। তাহলে 1/4 প্লাস 1/3, 3 4 12, 4 3 7, তাহলে 7/12 হবে সঠিক উত্তর। এখন বলতে পারো যদি এটা না হয়, তখন তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু 25। তাহলে আমি এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 25। এখন দেখো এক্স প্লাস ওয়াই মানে 7, 7 স্কোয়ার 49, তাহলে ওই 49টা ওই পাশে নিয়ে নাও, মাইনাস 49 প্লাস 25। 9 থেকে 5 গেলে হবে 4, 4 থেকে 2 গেলে 2, তাহলে 2xy। তার মানে xy এর মান আমরা পাবো 12। এটাই আমাদের দরকার। আমাকে বের করতে বলছে এটার মান, তবে যোগ করলে তাহলে কত হয়? xy বাই x প্লাস ওয়াই। x প্লাস ওয়াই এর মান 7 আর xy এর মান 12। তোমরা দুটো ভাবেই শিখে নিলে। একটি সংখ্যা 44%, ওই একই সংখ্যায় 33% পার্থক্য এত, সেই সংখ্যায় 54% কত? সংখ্যাটা আমি 100 ধরলাম, তার 44% 44ই হবে, আর তার 33 হবে। তার মানে এই দুটোর গ্যাপ দেওয়া রয়েছে, গ্যাপটা কত? 1 1 11। এই 11%-এর ভ্যালু হলো 286। তাহলে 1% এর ভ্যালু হবে 11 দোকানে 22, থেকে 22 গেলে হবে 6, 6 11 63, 11 দোকানে 22, 6 6 63। তাহলে 100% এর ভ্যালু হবে 2600। এটা হলো মেইন সংখ্যাটা। এখন বলছে তার 54%, 54/100। তো 26কে তোমাকে 54 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি ভেঙে নাও, 54 দোকানে 108 ইন্টু 13, গুণ করলে হবে 8 13 104, তার মানে 0 1404। একজন পুলিশ 600 মিটার দূর থেকে একজন চোরকে তাড়া করতে শুরু করে। পুলিশ এবং চোরের গতি যথাক্রমে 12 কিলোমিটার/আওয়ার এবং 10 কিলোমিটার/আওয়ার। চোর ধরতে কতক্ষণে সক্ষম হবে? তার মানে এটা মনে করো থিপ, তাহলে পুলিশ এই চোরকে ধরবে, তাহলে পুলিশ আর থিপও এদিকে দৌড়লো, পুলিশও এদিকে দৌড়লো, মানে একই দিকে দুজনে তো দৌড়বে। তার মানে রিলেটিভ ভেলোসিটি একই দিকে গেলে এটাকে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে বিয়োগ করতে হয়। তার মানে রিলেটিভ ভেলোসিটি কি হবে? বিয়োগ, যেহেতু দুজন একই দিকে দৌড়াচ্ছে। এখান থেকে সেই কনসেপ্ট দিয়েই আমি অঙ্ক করব। তাই কখন ধরবে? টাইম ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ ভেলোসিটি, এই হলো ফর্মুলা। টোটাল ডিস্টেন্স হলো 600, আর রিলেটিভ ভেলোসিটি থেকে বিয়োগ করে নাও, 12 থেকে 10 বিয়োগ করলে 2, কিন্তু 2 কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 5/100 দিয়ে গুণ করতে হবে, এত মিটার পার সেকেন্ড। তার মানে ডিস্টেন্স তো বসিয়ে দিয়েছি মিটার, আর এখানে বসিয়ে দাও গতিবেগ। তাহলে 600 ইন্টু 18/5 দোকানে 10, এই 0 0 কাটো। কিন্তু লক্ষ্য রাখো এই অ্যান্সার আমাদের কিসে আসছে? সেকেন্ডে, যেমন মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সার চেয়েছে মিটারে, মিনিটে। তাহলে সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে হবে, তাহলে 1/60 দিয়ে গুণ, এইবার মিনিটে এসে গেল। তাহলে 18 মিনিট। পরেরটা একটা বীজগণিত অঙ্ক। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া রয়েছে 1, xy yz এবং xy z এর মান দেওয়া রয়েছে -4, এত এর মান নির্ণয় করতে হবে। এর জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানে জেড কিউব ধরো, মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স। এই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করব। এখানে প্রায় সবগুলোর মানই জানা রয়েছে, কিন্তু একটার মান জানা নেই, সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। সেই মানটাই আমাকে নির্ণয় করতে হবে আগে, তাহলেই অঙ্কটা ইজি। দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1, তাহলে উভয় পাশে বর্গ করব, তার মানে এটার মধ্যে স্কোয়ার এর মধ্যে স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 কমন নিতে পারো, 2xy yz প্লাস zx ইকুয়াল টু 1। এটা হলো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখন আমি এখানে মানগুলো বসাবো, বসিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান বের করবো, কারণ এই মানটা আমাদের এই দ্বিতীয়টাতে কন্ডিশনে দরকার।
ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এক্স ওয়াই, ওয়াই যে জেড এক্স এর মান -4, তাহলে প্লাস মাইনাসে -8 ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 আর 1 9, এই মান, সরি 8 আর 1 9, এই মানটা আমাদের দরকার, বের করে নিলাম। এখন তুমি মান পুট করে দাও। আমাকে বের করতে হবে এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউবের মান, এটা আমাদের থাকবে, তার মানে 3xy এর মান বের করতে হবে। এক্স ওয়াই জেড এবার -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, এই যে 12, এখানে এটা কিন্তু আছে এই জায়গাটা, এটাকে আমি গোলা দিয়ে বলে দিলাম, গেল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 1 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান 9 গেল, আর এক্স ওয়াই ওয়াই জেড এক্স এর মান -4, তাহলে মাইনাসে সামনে একদম মাইনাস রয়েছে কিন্তু, তাহলে মাইনাস মাইনাসে +4 এটি। তার মানে এই গোল্লার মানকে আমি এ বড় এ দিয়ে ডিনোট করলাম, এ প্লাস 12 ইকুয়াল টু 9 4 13, তাহলে এর মান হবে 13 থেকে 12 বিয়োগ 1। তাহলে এ মানে কোনটা ধরেছিলাম, এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব, এটার মানই বের করতে বলেছে, যার মান বের হলো 1। পরেরটা একটা সূচকের অঙ্ক, যখন দেখবে প্রত্যেকটার বেস সমান, এদেরকে গুণ করতে বলা হয়েছে, তখন তুমি পাওয়ারগুলোকে যোগ করতে হয়, এটি হলো নিয়ম। তাহলে সূচকের অঙ্কের নিয়ম কি, যখন কোনো গুণ করতে দেবে আর বেসগুলো যদি সেম হয়, তখন গুণ করতে হলে পাওয়ারগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে বেস প্রত্যেকটারই সেম, এক্স বাই ওয়াই লিখবো আর পাওয়ারগুলো যোগ করব, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, এইটা এটা কাটো, বি বি কাটো, সি সি কাটো, সবই তো কাটাকাটি গেল, তার মানে 0 পড়ে এলো, তাহলে এর মাথায় 0, আর কোন সংখ্যার মাথায় 0 থাকার অর্থ হলো 1, তার মানে এর মান বেরোবে 1। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক, দেওয়া রয়েছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সিক্স স্কোয়ার 56 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 34 ট্যান স্কোয়ার 24, এই টাইপের অঙ্ক দিয়ে তোমাকে মাথার মধ্যে আনতে হবে। দেখো কোন মান তো আমরা জানি না, তার মানে পুরক কোণের কনসেপ্ট নিতে হবে। পুরক কোণ মানে কি, দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়, তখন একটাকে আরেকটার বলি আমরা পুরক কোণ, সেই কনসেপ্ট দিয়েই আমরা ইউজ করব। যেমন এখানে ইউজ হবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, আবার এখানে ইউজ হবে আমাদের, তারপরে হবে ট্যান গেল, কট গেল, তারপরে সেক ইউজ হবে, সেক সেক হবে কি কোসেক থিটা। দেখো এখানে কিভাবে করছি, কোসেক 68 আর 68 কোসেকের মান 68, দেখো 68 এর সাথে কি যোগ করলে পরে 90 আসে, হয় বলে 22 যোগ করলে, তার মানে খেলা বোঝা গেল এর সাথে, আর এর সাথে তোমাকে খেলতে হবে। তাহলে কোসেক 68 কে আমি কি লিখতে পারি, গেল এটা ট্যান, আচ্ছা কোসেক স্কোয়ার, এটাকে আমি যে কোনো একটাকে চেঞ্জ করে নাও, আমরা কোসেকটাকে ফিক্সড রাখলাম, ট্যানটাকে চেঞ্জ করি ইচ্ছা খুশি, সেটা মধ্যে দুটো কোণগুলোকে সেম আনবো, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, এই ট্যানকে আমরা চেঞ্জ করব, কারণ কি দেখো 68 আর 28 যোগ করে 90 ডিগ্রি হয়, তাহলে ট্যান 28 এর 22 জায়গায় কি লিখতে পারি, কট স্কোয়ার, কিন্তু কোনটা চেঞ্জ হয়ে যাবে, 90 থেকে 22 বিয়োগ করবে 68, এই হলো লজিক। তাহলে প্রথম দুটোর কাজ শেষ, এখন এই দুটোর খেলা। এবার লক্ষ্য করো, এইখানে কোন দুটো যোগ করলে কি হয়, 90 ডিগ্রি, তার মানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটাই হলো, তাহলে আমাদের কি কোসেক থিটা, সেক 90 ডিগ্রি থিটা মানে হলো আমাদের কোসেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, এই লজিক দিয়ে আমরা করব। তাহলে সেক 56 রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 56 এর সঙ্গে কত যোগ করলে 90 হয়, 34, তাহলে এর জায়গায় আমি লিখবো কোসেক স্কয়ার 34 ডিগ্রি, পড়ে হলো কি মাইনাস কট স্কয়ার 34 ডিগ্রি, এতটুকুই তোমার কাজ, তাহলেই অঙ্ক হয়ে গেল। দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা 1, আবার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা 1, তাহলে অ্যান্সার হবে 2। আর পরীক্ষার সময় তোমরা এবার কিভাবে করে মুখে মুখে করবে, দেখো কোসেক রয়েছে 68, এখানে কট কত 68, তাহলে কোনটার সঙ্গে যোগ করলে 68 এর সঙ্গে কত যোগ করে 90 হয় 22, তার মানে কি ট্যানটাকে চেঞ্জ করে নাও কট, তাহলে কট হয়ে গেল, তাহলে কোসেক আর কট কত 1, আবার একে চেঞ্জ করো সেক, সেক হবে কোসেক, আর কোসেক মানে কট আর মানে কত হয় 1, বাস এই এতটুকু ভাবে পরীক্ষা আমরা করব। একজন অসৎ দোকানদার যে ত্রুটিমুক্ত মাপ কাঠি ব্যবহার করে 90 সেমিকে 1 মিটার হিসেবে পরিমাপ করে তিনি কেবলমাত্র 10% লাভে বিক্রি করে, তবে তার প্রকৃত লাভের শতাংশ কত? তাহলে দেখো 90 সেমিকে তিনি দেয় হলো 1 মিটারে, তার মানে সেন্টিমিটার, 90 সেমি 1 মিটার, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার,
এই হলো লজিক। এত জায়গায় তিনি দেয় হলো এত। এখন কি করে সেটা 10% লাভ হয়, তাহলে কতটা প্রফিট হবে তার মানে 110। তাহলে বলছে যেটা প্রকৃত লাভের শতাংশ কত, প্রকৃত লাভ ইনিশিয়াল যেটা দেওয়ার কথা তার উপরে তোমাকে নির্ণয় করতে বলছে। 90 এর সঙ্গে সম্পর্ক হলো 110, তাহলে কতটা হলো 20 হলো গ্যাপ, তাহলে 90 এর উপরে ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের হবে 200/9, 9 দোকানে 18 মানে 22 পয়েন্ট সামথিং। একজনের কাছে 25 পয়সা ও 50 পয়সা 1 টাকার মুদ্রা রয়েছে, সব মিলিয়ে 220 টাকা 20টি মুদ্রা রয়েছে, যার মোট মূল্য এত টাকা। 25 পয়সার মুদ্রার সংখ্যা 3 গুণ সংখ্যক 1 টাকার মুদ্রা রয়েছে, তবে 50 পয়সার মুদ্রা কত? তাহলে ফার্স্ট কন্ডিশনে আমি আসবো, শেষের থেকে শুরু করবো কাজ। 25 পয়সার মুদ্রা সংখ্যা 3 গুণ সংখ্যক 1 টাকার মুদ্রা, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা আমি ধরলাম x, তাহলে তার 3 গুণ সংখ্যক 1 টাকার মুদ্রা রয়েছে, তাহলে 1 টাকার মুদ্রা হবে কত 3x, এটা কিন্তু নাম্বার। বাকি রইলো আর কি 50 পয়সার কয়েন। 50 কয়েন তাহলে কত, টোটাল কয়েন 220, তার থেকে যদি যোগফল বিয়োগ করলেই 50 পয়সা কয়েন কত বলছো সেটা বের করবে। নাম্বার অফ কয়েন 50 পয়সা, 220 মাইনাস এটা যোগ করে বিয়োগ 4x। আমি কি বের করলাম, কোন কয়েন কয়টা করে রয়েছে। 1 টাকার কয়েন রয়েছে 3xt, 25 পয়সা করে রয়েছে xt, 50 পয়সা কয়েন রয়েছে এত। এখন বলছে টোটাল টাকায় আমাদের ভ্যালু দেওয়া রয়েছে 160, তার মানে এটা নাম্বারে দেওয়া, নাম্বার থেকে আমাকে পাইসে কনভার্ট করতে হবে। তোমার কাছে যদি 3x টা 1 টাকার কয়েনের টাকাতে কত হবে, তোমার কাছে ভাবো 10টা 1 টাকার কয়েন টাকাতে কত হবে, তুমি বলবে 10 টাকা 1 দিয়ে গুণ করে, সেটাই আমি কি করবো এখানে 3x টাকা, এই যে টাকাতে কনভার্ট করে দিলাম। একই রকম ভাবে তোমার কাছে 25 পয়সার কয়েন রয়েছে x, টাকাতে কত হবে 1/4 দিয়ে গুণ x/4। একই রকম ভাবে 50 মানে কি হাফ দিয়ে গুণ করতে হবে, 4x হাফ দিয়ে গুণ করা মানে ইকুয়াল টু কি করলাম, টোটাল টাকাতে হয়ে গেল, টোটাল টাকার পরিমাণ দেওয়া রয়েছে 160, এটা ইকুয়াল টু 160। এই এবার তুমি কাটাকাটি করতে পারো, এখানে যদি আমি কাটাকাটি করি একটু করে নাও, 3x প্লাস x/4, এটা যদি ভাঙিয়ে দিই মানে কাটাকাটি করলাম 110, আর এটা কত -2x বিচ্ছিন্ন সহগ যাকে বলা হয়, প্লাস 110 ইকুয়াল টু 160। 2 দিয়ে 160, 4x2। এবার তুমি লসাগু করে দাও, 3 4 12x প্লাস x, 4 দোকানে 8x। তাহলে কি করলাম, লসাগু করলাম, 3 4 কত হলো 12x, একবারে করলেও ভালো ছিল, 3 4 12x, এটা কত 4 গেল, তাহলে x হবে 4 দোকানে 8। এই 110 160 থেকে 110 বিয়োগ করতে হবে, তাহলে হবে 50। তাহলে দেখো 13x থেকে 8 গেলে 5x/4 ইকুয়াল টু 50। কাটাকাটি করে দাও, তাহলে x এর মান আমরা এখান থেকে বের করলাম 40, এটাই আমাদের দরকার। তাহলে আমাদের কি বের করতে বলছে 50 পয়সার মুদ্রা, তাহলে 50 নাম্বারের কত ছিল এত, তাহলে 50 পয়সাটা খালি দরকার, সেটা হলো এত। তার মানে এখানে x এর মানটা পুট করলেই হবে 40, 440 সং 160, 220 থেকে 160 বিয়োগ করে 60, অপশন এ 220 মাইনাস 440 সং 160 যে বিয়োগ করে দাও, থ্রি ইস টু 4:5 অনুপাতে 3টি ঘনককে গুলিয়ে একটি ঘনক তৈরি করে যাতে কর্ণের দৈর্ঘ্য এত, তাহলে 3টি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 3টার অনুপাত দেওয়া রয়েছে, ঘনকের বাহুর অনুপাত দেওয়া রয়েছে এত, তাহলে এইটাকে ভেঙে একটা ঘনক তৈরি করা হয়েছে, সেই ঘনকটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এত। তার মানে কি, তার মানে একটা ঘনক ভেঙে আরেকটা ঘনক তৈরি করা মানে কি, তার মানে বা কতগুলো ঘনক জুড়ে একটা বড় ঘনক তৈরি করা মানে কি, আমি দুটো আয়তন নিয়ে কেস, আয়তন আমাকে লাগবে। তাহলে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য 3x, দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য 4x, তৃতীয় ঘনকের 5। তাহলে প্রথম ঘনকের আয়তন কত হবে, আয়তন মানে কি, ঘনকের আয়তন বের করতে গেলে বাহুর কিউব করে দিতে হয়, 3x এর কিউব, তার মানে 27x কিউব হলো প্রথমটার আয়তন। দ্বিতীয় ঘনকের আয়তন হবে 4 এর কিউব মানে 64x কিউব। তৃতীয় ঘনকের আয়তন হবে 5 এর কিউব মানে 125x কিউব। টোটাল যদি আমি যোগ করি 5 4 9 7 16, 6 2 8 2 10 1 11 1 1 2 216x কিউব হলো 3টা ছোট ছোট ঘনকের আয়তন। এই যে 3টা ছোট ঘনক আয়তন নিয়ে নেওয়া হলো, 3টা সামনে করে নিলাম, এবার কি বলছে 3টাকে নিয়ে একটা বড় ঘনক তৈরি করা হলো, সেই বড় ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে হলো এত। তার মানে বড় ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা তোমাকে জানতে হবে, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো ঘনকের ক্ষেত্রে a√3,
এ মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 18√3। তাহলে √3 ক্যান্সেল, তাহলে এর মান হবে 18। তাহলে এই ঘনকের আয়তনটা আমরা বের করে নিই। ঘনকের আয়তন বের করা হলো বাহু কিউব, তাহলে 18 কিউব কিউব করবো না, আমরা এমন করে রাখলাম। তাহলে দেখো এটা হলো ছোট তিনটা গোলক মিলিয়ে এই বড় গোলকটা তৈরি হয়েছে, তার মানে এই আয়তনও যা এই আয়তনও তা। তার মানে আমি বলতে পারি 216 এক্স কিউব ইজ ইকুয়াল টু 18 গুণন 18 গুণন 18। তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু 18 কিউব। আর দেখো 216 মানে কার কিউব? 216 মানে হলো 6 এর কিউব। তাহলে আমি এটাকে লিখতে পারি 18/6 এর কিউব। এই কাটাকাটি করে দাও 3, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব, কিউব কিউব ক্যান্সেল, এক্স এর মান 3। এখন তোমাকে বের করতে প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ছিল, তাহলে মান বসিয়ে দাও। 3x, তাহলে 3 3 9, প্রথমটা হবে 9, তারপরেরটা হবে 3 4 12, পরেরটা হবে 3 5 15, 9 12 15। একটি পাইপ 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে হবে, নিচে ফুটো থাকার কারণে সে 20 ঘন্টায় ভরাট করে। তবে যদি ট্যাঙ্কটি পূরণ থাকে, তবে পাইপটি বন্ধ থাকে, তখন ফুটো ধরতে পুরো ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগে? তাহলে প্রথমটা 12 ঘন্টায় 15 ঘন্টায় পূর্ণ করে, পরেরটা মাইনাস আছে, ফুটো রয়েছে তাই কিছুটা জল লিক করবে, তাহলে মাইনাস দিয়ে দিলাম। তাহলে কত সময় লাগবে? লসাগু করে দাও 60, 4 15 60, 3, তাহলে বিয়োগ করলাম, 4 থেকে 3 বিয়োগ করলে 1, যেহেতু একটা খালি করে একটাকে ফুটোর জন্য ঠিক, একটা খালি হয়ে যায় একটা ভর্তি করে, তাহলে 60। একটি নির্বাচনে দুজন প্রার্থী রয়েছে, একজন বৈধ ভোটের 60% এবং 90% মোট বৈধ ভোট ছিল। যদি মোট ভোটের সংখ্যা এত হয়, তাহলে অন্য প্রার্থী বৈধ ভোট কত ছিল? টোটাল ভোটার 12,000। 12,000-এর মধ্যে বলছে 90% বৈধ ভোট ছিল, তার মানে 90/100। এখন যে প্রথম জন পেয়েছে বৈধ ভোটের 60%, তাহলে অপরজন কত হবে সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে প্রথম জন 60% পাবে, অপরজন 40% পাবে, ইন্টু 40/100। এই হলো অঙ্ক। এই শূন্য, এই দুটো শূন্য, এই 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 1 2 3, 1 2 3, আচ্ছা তিনটা চলে গেল, দাঁড়াও। এই শূন্য এই শূন্য, তাহলে 9 12 108 ইন্টু 40, 4টা 32 2 3 4। পরেরটা একটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া রয়েছে 5 cos θ বাই এত, আর পরেরটা 3 + 5 sin θ বাই 4 + 5 cos এর মান কত? মানটা কতর মধ্যে বলেছে? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটার মান। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ভালো বেস্ট হয় কি, তুমি একটা মান পুট করে নাও, কিন্তু মানটা হতে হবে কিসে? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে মানটা আমি তোমার সহজ বই কি ধরতে পারি? থিটার মান আমি 45 ডিগ্রি ধরে নিই। এবার ভ্যালু পুটিং করে যেটা ভ্যালু বেরোবে সেটাই হবে অ্যান্সার। তাহলে 5 cos 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি বসাতে হবে থিটার জায়গায়। তাহলে cos 45 ডিগ্রি মান হলো 1/√2, তাহলে 5/√2 গেল, -4, নিচেরটাও একই রকম 3 5। আর sin 45 ডিগ্রির মান হলো, sin 45 ডিগ্রির মান 1/√2 আর cos 45 ডিগ্রির মানও 1/√2, এটা মনে রাখো। sin 45 ডিগ্রির মানও যা, cos 45 ডিগ্রির মানও তা, আর দুটোর মানই 1/√2, এই লজিক। তাহলে প্রথমটার কাজ শেষ, 3 - 5/√2, একই রকম ভাবে -3 + 5/√2, 4 + 5/√2, বাস। লসাগু করব, 5 - 4√2 গেল, নিচে হলো √2 রইলো, নিচে উপরে কত, এই নিচের ক্যালকুলেশনটা করছি, 3√2 - 5 -3√2 + 5, 4√2 + 5। কেন আমি নিচের গুলো নিলাম না? দেখো নিচেও সবগুলোতে √2 রয়েছে, এর নিচেও √2 আছে, √2 ক্যান্সেল গেল। এবার তুমি আবার এলসিএম করতে হবে, 3√2 - 5, 4√2 + 5। এবার দেখো 3√2 - 5 মানে এটাকে বাদ দাও, তাহলে পড়ে থাকবে কত? এত। এটার সাথে এটা গুণ করো, ভালো করে লক্ষ্য করো, দেখো একটা ফর্মুলায় যাচ্ছে গুণ করার ফলে, সেটা কি? a + b × a - b এর ফর্মুলা। তাহলে a দেখো এই 3√2 - 5, তাহলে এই যেটা বাদ দেবে, পড়ে থাকবে কত? এটা a কে দিয়ে এই প্রথমটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে 5 + 4√2, 5 - 4√2, তাহলে a + b × a - b, তাহলে a² - b² ফর্মুলা একবারে করছি, তাহলে 5² 25,
মাইনাস 4 4 16 √2 স্কয়ার কত 2, তাহলে 16 দোকানে 32। একই রকম ভাবে পরেরটাও দেখো, এবার 4√2 প্লাস যাবে, পড়ে থাকবে কোনটা, এটাকে নিতে হবে। এই যে 2 নম্বর পেলাম, এটার সাথে এটা গুণ, 3√2 প্লাস 5 আর 3√2 মাইনাস 5, একই রকম ভাবে a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 3 9 আর √2 স্কয়ার করলে কত 2, তাহলে 9 দোকানে 18 মাইনাস 5 5 25। আমি খালি দেখো ভালো করে লক্ষ্য করো, উপরে আমাদের শূন্য এসেছে, 25 মাইনাস 32 মাইনাস 8 18, মাইনাসে মাইনাসে প্লাস 25, একবারে করে দিলাম। এবার দেখো 25 50 আর 32 18 50, আলটিমেটলি উপরে আমাদের আসলে হলো 0 0, আর নিচে যাই থাকুক না কেন তাহলে অ্যান্সার সবসময় 0ই আসবে। এই হলো ক্লাসে এই 21খানাই অঙ্ক ছিল। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।